আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোলের 9 নম্বর অধ্যায়ে জনসংখ্যা ও জনবসতি যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের একটি একক হচ্ছে জনসংখ্যা, সেটা সম্পর্কে আলোচনা করব। তো আজকের পুরো ভিডিওতে সম্পূর্ণ জনসংখ্যা আলোচনা করা যাবে না, আজকে কিছুটা আলোচনা করছি, বাকিটা পরের ভিডিওতে আলোচনা করব। এই যে জনসংখ্যাটা যে রয়েছে, এই জনসংখ্যার চ্যাপ্টারটাতে আমরা আজকে একটু নোট আকারে প্রশ্ন এবং উত্তর সেভাবে আমরা আজকে আলোচনা করব। তাহলে আসি প্রথম প্রশ্ন, জনসংখ্যা কি? যে জনসংখ্যাটা কি জিনিস? যে জনসংখ্যা বলতে বোঝায়, যার ইংলিশ শব্দ হচ্ছে পপুলেশন। পপুলেশন বলতে আমরা ভূগোলের ভাষায় কিন্তু জনসংখ্যা বলতে শুধু মানব সম্পদকেই বুঝি, মানুষের সংখ্যাকেই আমরা বুঝি। কিন্তু অ্যাকচুয়াল জনসংখ্যা হলো একই প্রজাতির সমস্ত জীবের একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা অঞ্চলে বা এলাকায় একত্রে বসবাস বা সমাবেশকেই বলা হচ্ছে জনসংখ্যা। যেমন মনে করি একই প্রজাতির বাঘ, একটা অঞ্চলের মধ্যে কতগুলো বাঘ রয়েছে, সেটা হলো সেই অঞ্চলের বাঘের জনসংখ্যা। তো সেই রকম প্রত্যেকটা জীবেরই জনসংখ্যা বলতে ওই একই প্রজাতির জীবের সমাবেশটাকেই বোঝাবে। আমরা যেহেতু ভূগোলে জনসংখ্যা বলতে জানি মানুষকেই, তো সেই অর্থে যদি জনসংখ্যার সংজ্ঞাটা দেওয়া হয় তাহলে সংজ্ঞাটা কিরকম হবে? একটা নির্দিষ্ট সময়, তার পার্টিকুলার টাইম থাকবে, সেই টাইমটাতে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায়, যে এলাকাটার আমরা জনসংখ্যাটা নির্ণয় করব, সেই এলাকাটাতে কতগুলো বসবাসকারী এবং একই কর্ম পরিমণ্ডলে অন্তর্ভুক্ত এমন এক জনসমষ্টিকে বোঝাবে জনসংখ্যা, যাদের একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা বা নির্দিষ্ট একটা সীমানা বা কাল্পনিক একটা বিভাজন রেখা দ্বারা সহজে পৃথক করা যায়। অর্থাৎ যদি আমরা ধরি এই যে অঞ্চলটা, আমরা যে অঞ্চলে এখন আমরা বসবাস করছি, সেই অঞ্চলের জনসংখ্যাটা কতটা, সেই অঞ্চলের থেকে পাশের অঞ্চলের জনসংখ্যা কত, এইভাবে একটা অঞ্চল থেকে একটা রাজ্য, সেই রাজ্যের জনসংখ্যা কত, আলাদা রাজ্যের জনসংখ্যা কত, একটা কাল্পনিক রেখা দ্বারা কিন্তু বিভাজন করা হয় বা এক নির্দিষ্ট ফাঁকা স্থান দ্বারা। আবার সেইভাবে আমরা যদি একটা দেশের জনসংখ্যা কত, সেই তুলনায় আরেকটা দেশের জনসংখ্যা কি রকম। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের ভারতের জনসংখ্যা, যে আমাদের 2011 সালে যে আদমশুমারি হয়েছিল, সেই আদমশুমারি অনুযায়ী আমাদের ভারতের জনসংখ্যা হলো 121,93,422 জন। তাহলে জনসংখ্যার সংজ্ঞাটা আর একটু ভালো করে বলে দিই কিভাবে লিখতে হবে। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় বসবাসকারী একই কর্ম পরিমণ্ডলের অন্তর্ভুক্ত এমন এক জনসমষ্টি, যা অন্য আরেকটা জনসমষ্টি থেকে কিছুটা ফাঁকা স্থান বা একটি কাল্পনিক বিভাজন রেখা দ্বারা সহজে পৃথক করা যায়, তাকে জনসংখ্যা বলে। এই গেল প্রথম প্রশ্ন, জনসংখ্যা কি। দ্বিতীয় প্রশ্ন, জনঘনত্ব কি? জনঘনত্ব হলো কোনো দেশ বা অঞ্চলের মধ্যে, একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ এককে, সেটা কিলোমিটার হতে পারে, মিটারও হতে পারে, আবার যদি আমরা জ্যামিতিকে আসি ছোট একক ধরি সেন্টিমিটারও হতে পারে, সেই বর্গ এককের মধ্যে কতটা পরিমাণ মানুষ, কতজন মানুষ বসবাস করছে, সেটাকে বলা হচ্ছে জনঘনত্ব। কিন্তু সেন্টিমিটারে সাধারণত আমাদের জনঘনত্ব নির্ণয় করা হয় না, কারণ সেন্টিমিটারের মধ্যে মাপ দিয়ে সেই এরিয়ায় কতজন মানুষ আছে সেটা বের করা যাবে না, আমাদের সাধারণত কিলোমিটার এককটাই ধরা হয়। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে কোনো দেশ বা অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বর্গ একক এলাকায় বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যাকে বলা হচ্ছে জনঘনত্ব। কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হচ্ছে কিন্তু এই জনঘনত্ব। এই যে জনঘনত্বটা যে রয়েছে তার নির্ণয় করার একটা সূত্র রয়েছে, কি রকম? যে একটা নির্দিষ্ট সময়ে
কোনো অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যাটাকে সেই অঞ্চলটার মোট জমির পরিমাণ কত, সেই অঞ্চলটার মোট জমির পরিমাণ কত সেটা দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ডিভাইডেড মোট জমির পরিমাণ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী অর্থাৎ সেন্সাস অনুযায়ী যে জনগণনা হয়, জনসংখ্যার যে গণনা হয়, সেই আদমশুমারি অনুযায়ী 2011 সালে আমাদের ভারতে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব ছিল 382 জন। প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এই গেল দ্বিতীয় কোশ্চেন, জনঘনত্ব কি। এবার যদি আমি আসি একটা উদাহরণ চাই পরীক্ষায় তৃতীয় কোশ্চেনে, যে ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম লিখো। তাহলে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এবার সেই নাম দুটো লিখলেই হবে না, তাদের পাশে জনঘনত্বের পরিমাণটাও লিখে দিতে হবে। বিহারের ক্ষেত্রে লিখবো আমরা ব্র্যাকেটে 1112 জন প্রতি বর্গ কিলোমিটার, আর অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ব্র্যাকেটে আমরা লিখবো 17 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা হলো 3 নম্বর কোশ্চেন বা প্রশ্ন। এবার আসি আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যদি পরীক্ষা আসে তাহলে প্রথমে সবার আগে আমরা জনঘনত্বের সংজ্ঞাটা একটু ছোট করে লিখে দিব, লিখে দিয়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য পরিমাণগত সম্পর্ক। পরিমাণগত সম্পর্কটা কি রকম, যে জনঘনত্বে মানুষ ও জমির এক পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। এতে মানুষ ও জমির গুণগত অবস্থা বোঝা যায় না। মানুষ আর জমির গুণগত অবস্থাটা কি সেটা কিন্তু বোঝা যাবে না, এটা শুধুমাত্র মানুষ আর জমির একটা পরিমাণগত ধারণা দেবে। কেননা কি আমরা মোট মানুষের সংখ্যা কত তাকে ডিভাইড করছি কিন্তু মোট জমির পরিমাণ দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে ওই দুটো জিনিসই শুধুমাত্র পরিমাণ শুধু সম্পর্কেই জানা যাবে। আর জনবন্টনগত ধারণা, এক্ষেত্রে জনবন্টনের কি রকম ধারণাটা দিচ্ছে, যে জনঘনত্ব থেকে কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কিন্তু জানা যায় না, কেবলমাত্র জনবন্টনটা বোঝা যাবে। যেমন চীনের জনঘনত্ব কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে 139 জন, আর বাংলাদেশের জনঘনত্ব কিন্তু 1123 জন। তাই বলে কিন্তু এটা বলা যাবে না যে চীনের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার থেকে কম, কারণ এখানে যেহেতু দেখা যাচ্ছে চীনের জনঘনত্বটা কম আর বাংলাদেশের জনঘনত্বটা বেশি, সেক্ষেত্রে কিন্তু জনবন্টনের কোনো এরা ধারণা দিতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র জনঘনত্বটা জানা যাচ্ছে, মোট জনসংখ্যা কত সেটা কিন্তু আমরা কোনো মতেই জানতে পারবো না। কারণ এই যে বাংলাদেশের যেটা বললাম, অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশের জনসংখ্যা অনেক কম চীনের তুলনায়। চীন কিন্তু বিশ্বের সব থেকে বেশি জনবহুল দেশ, অর্থাৎ এখানে জনসংখ্যা সব থেকে বেশি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট কি, দেশের অবস্থা বোঝা যায় না। কেননা কি জনঘনত্ব থেকে সে দেশের যে অর্থনৈতিক অবস্থাটা আছে সেটা কিন্তু কোনো মতেই বোঝা যাবে না। কারণ জনঘনত্ব বেশি হলে সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বেশি হবে অথবা খারাপ হবে, আর জনঘনত্ব কম হলে সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভালো হবে অথবা খারাপ হবে, সেটা কিন্তু আমরা জানতে পারবো না। যেমন বাংলাদেশের জনঘনত্ব 1123 জন প্রতি বর্গ কিলোমিটারে, কিন্তু কানাডাতে 9 জন প্রতি বর্গ কিলোমিটারে, আবার রাশিয়াতে 8 জন প্রতি বর্গ কিলোমিটার, অস্ট্রেলিয়াতে 3 জন প্রতি বর্গ কিলোমিটার। সেই হিসাবে কিন্তু যেহেতু জনসংখ্যা বাংলাদেশে বেশি, তাই বলে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে বেশি সেটা কিন্তু নয়। ওই সমস্ত দেশ যেগুলো নাম বললাম, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, এদের জনঘনত্ব কম, কিন্তু তা সত্ত্বেও সেই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কিন্তু সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। অর্থাৎ এই দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থাটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা জনঘনত্ব থেকে পাবো না। আর কাম্য জনসংখ্যার কিন্তু ধারণা দেবে না, কারণ জনসংখ্যার ঘনত্ব থেকে কোনো দেশের শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ যে অঞ্চলটা রয়েছে অথবা ওই দেশের যে আয়তনটা রয়েছে, জমির পরিমাণটা রয়েছে, তার উপর বসবাসকারী জনসংখ্যার একটা ঘনত্ব প্রতি বর্গ মিটারে কত সেটা আমরা জানতে পারবো। কিন্তু কাম্য জনসংখ্যা, ওই অঞ্চলে কতটা পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদের ভিত্তিতে কতজন মানুষ থাকা দরকার, কতজন মানুষের
স্বাচ্ছন্দ্যকর জীবনযাপন করতে পারবে সেই অঞ্চলে বা দেশে, সেটা কিন্তু কোনো মতেই জনঘনত্ব থেকে জানা যাবে না। তা এই গেল আমাদের জনঘনত্বের 4টা বৈশিষ্ট্য। কি কি? একটা পরিমাণগত সম্পর্কের, আর একটা হলো বন্টনগত ধারণা, আর একটা হলো দেশের অর্থনৈতিক অবস্থার ধারণা, আর কাম্য জনসংখ্যার ধারণা। এবার নেক্সট কোশ্চেন, মানুষ জমি অনুপাত কি এবং এর বৈশিষ্ট্য লেখো। তো মানুষ জমি অনুপাতটা আর এই জনঘনত্ব প্রায় কাছাকাছি, কিন্তু ছোট্ট একটা পার্থক্য রয়েছে, যে পার্থক্যটার জন্য জনঘনত্ব আর মানব জমি অনুপাতের ধারণাটাই টোটালটাই আলাদা। যেমন কি রকম সেই পার্থক্যটা? যে জনঘনত্বের মধ্যে মোট জমি, সেটা কার্যকর হোক বা পতিত জমি হোক বা অন্য কোনো কাজে না লাগা জমি হোক, সমস্ত জমি যেটা আছে সেটা দিয়ে কিন্তু মোট জনসংখ্যাকে ভাগ করা হচ্ছে, তার ভিত্তিতে কিন্তু বের করা হচ্ছে। কিন্তু মানব জমি অনুপাতের মধ্যে শুধুমাত্র কার্যকর জমি, অর্থাৎ সম্পদ সৃষ্টিকারী জমি, সেটাকে দিয়ে মোট জনসংখ্যাকে ভাগ করা হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে মানব জমি অনুপাত। তাহলে এইটাই শুধু পার্থক্য। কি রকম? তাহলে সংজ্ঞাটা যদি হয়, তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট অঞ্চলের প্রতি বর্গ একক সম্পদ সৃষ্টিকারী কার্যকর জমি ও বসবাসকারী মোট জনসংখ্যার অনুপাতকে বলা হচ্ছে মানব জমি অনুপাত। এক্ষেত্রে তাহলে কি বললাম, কি করতে হবে? মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির আয়তন দিয়ে কিন্তু ভাগ করতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের ভারতের কথাই বলি, সেখানে কিন্তু জনঘনত্ব কিন্তু ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটারে, কিন্তু সেক্ষেত্রে ভারতের মানব জমির অনুপাত হচ্ছে 363 জন প্রতি বর্গ কিলোমিটারে, চীনে আবার 1310 জন প্রতি বর্গ কিলোমিটার। এই গেল মানব জমি, এই গেল মানব জমি অনুপাতের সংজ্ঞা। সেই সঙ্গে তোমরা উদাহরণ দিবে এবং মানব জমি অনুপাত নির্ণয় করার সূত্রটাও দিয়ে দিবে। এবার আসি মানব জমি অনুপাতের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রথম রয়েছে 1 নাম্বার নির্ভরশীলতা। নির্ভরশীলতা কি? এই অনুপাত জমির উৎপাদন ক্ষমতার উপর কিন্তু নির্ভর করে। 2 নাম্বার প্রকৃতি, এটি সর্বদা গতিশীল আর পরিবর্তনশীল প্রকৃতি, এটা কিন্তু সবসময় চেঞ্জ হবে। সম্পদ সৃষ্টিকারী জমির পরিমাণ বৃদ্ধি পেলে সেটাও তোমার যখন আমরা ভাগ করব, সেক্ষেত্রে মোট জনসংখ্যাকে সেই সম্পদ সৃষ্টিকারী কার্যকর জমির আয়তনটা দিয়ে যখন ভাগ করব, তখন কিন্তু ভাগফলটা একটা আলাদা রেজাল্ট দিবে। তো এটা প্রতি মুহূর্তে বা প্রত্যেক সময়ে এটা চেঞ্জ হতে পারে। তো এটা সর্বদা গতিশীল প্রকৃতি আর পরিবর্তনশীল। এটাও ত্রিমাত্রিক ধারণা দেয়। এখানে 3টা জিনিস পাওয়া যায়। এক হচ্ছে আভ্যন্তরীণ বহন ক্ষমতা, একটা হচ্ছে বাহ্যিক বহন ক্ষমতা, আর হচ্ছে মানুষের সংস্কৃতির উন্নতি। এরপরে 4 নাম্বার আসি। 4 নাম্বার হচ্ছে ধারণা। কি? এটি জমির গুণ নির্দেশক ধারণা প্রদান করে। কেননা কি? এখানে জমির গুণ থাকবে, নির্গুণ জমি না, গুণ থাকবে। নির্গুণ জমি বলতে সম্পদ সৃষ্টি করতে পারে না সেরকম জমি এখানে ধরা হয় না। এখানে শুধু ধরা হয় যে জমিটা সম্পদ সৃষ্টি করতে পারছে, সেটাকে কিন্তু ধরা হয়। অর্থাৎ এখানে শুধু গুণ নির্দেশক ধারণা প্রদান করা হয়ে থাকে। 5 নাম্বার, এর থেকে পোষণ ক্ষমতার বিচার করা হয়। অর্থাৎ কতটা কার্যকর জমি আছে, শুধু জমি থাকলেই হবে না, কতটা কার্যকর জমি, সেই কার্যকর জমি কতটা পরিমাণ মানুষকে ভরণ পোষণ করতে পারবে, সেই জমিটাকে এখানে ধরা হয়। লোক বসতির তীব্রতা, অর্থাৎ জমির অনুসারে মানুষের চাপ, এখান থেকে কিন্তু বোঝা যায়। সেই অঞ্চলে মানুষের চাপ কতটা আছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। তো এবার আসি 6 নম্বর কোশ্চেন, মানব জমি অনুপাত ও জনসংখ্যার ঘনত্বের মধ্যে পার্থক্য। আগেও বলেছি যে পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমে 3টা ছক করব। প্রথম ছকে লিখবো পার্থক্যের বিষয়, তারপরে যে দুটো জিনিসের পার্থক্য চেয়েছে সেই দুটো জিনিসকে পাশে দুটো ঘরে লিখবো। এক্ষেত্রে মানব জমি অনুপাত আর জনসংখ্যার ঘনত্বের পার্থক্য। তাহলে প্রথমে পার্থক্যের বিষয়, তারপরে মানব জমি অনুপাত এবং পরে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তো প্রথমত প্রথম পার্থক্যে দুজনেরই সংজ্ঞাটা দিয়ে দিব। সংজ্ঞা তো আমি এর আগে আলোচনা করলাম। তারপরে 2 নম্বরে লিখবো প্রকৃতি। প্রকৃতিটা কিরকম? মানব জমি অনুপাতের ঘরে লিখবো যে মানব জমি অনুপাত একটা গুণগত সম্পর্ক, আর জনসংখ্যাটা একটা কিন্তু পরিমাণগত সম্পর্ক। তারপরে
পার্থক্যের বিষয়ে তারপরে লিখব জীবনযাত্রার মান, অর্থাৎ জীবনযাত্রার মানটা কিরকম। মানুষ জমি অনুপাতের থেকে কিন্তু কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সঠিক পরিচয় পাওয়া যায় না, কিন্তু জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। আর জনঘনত্ব থেকে এর থেকে কোনো দেশের মোট জনসংখ্যা এবং তার অর্থনৈতিক অবস্থার সম্পর্কে পরিচয় পাওয়া যায় না। জনবন্টনের ধারণা, পরের পয়েন্ট জনবন্টনের ধারণা। মানুষ জমি অনুপাতের থেকে কার্যকর জমিতে জনসংখ্যার একদেশী ভবন সম্পর্কে ধারণা করা যায় বা জানা যায়। আর জনঘনত্ব থেকে কোনো স্থানের বা দেশের গড় জনবন্টনের ধারণা কিন্তু পাওয়া যায়। পরেরটা হচ্ছে কাম্য জনসংখ্যার ধারণা, যে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্বন্ধে ধারণা প্রদান করে মানুষ জমি অনুপাত, আর জনসংখ্যার ঘনত্ব সেই অঞ্চলের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা প্রদান করে না। তারপরে নির্ণয়ের কঠিনতা, অর্থাৎ সংস্কৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে কার্যকর জমির পরিমাণ বদলে যায়, যার ফলে মানব জমির অনুপাত কিন্তু নির্ণয় করা একটু কঠিন। আর জনঘনত্ব নির্ণয় করা তো একদমই সোজা, কারণ এখানে জনঘনত্ব সবসময় একটা স্থিতিশীল প্রকৃতি থাকে। এখানকার মোট যে জমির পরিমাণটা রয়েছে সেটা দিয়ে সেই অঞ্চলের মোট জনসংখ্যাকে ভাগ করলে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। এরপরে কোশ্চেন, কৃষিজ দ্রব্য উৎপাদনের উপর মানব জমি অনুপাতের প্রভাব আলোচনা করো। এই যে কৃষিজ দ্রব্য উৎপাদন অর্থাৎ কৃষি পদ্ধতি, বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ এবং জনবসতির স্থায়িত্বের উপর মানব জমি অনুপাত কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। যেরকম কৃষি পদ্ধতির ক্ষেত্রে দুরকম কৃষি পদ্ধতিতে প্রধানত প্রভাব বিস্তার করে থাকে, এক হলো ব্যাপক কৃষি পদ্ধতিতে আর দুই প্রগাঢ় কৃষি পদ্ধতিতে। ব্যাপক কৃষি পদ্ধতি কিভাবে প্রভাব বিস্তার করে, যে কোনো দেশের মানব জমির অনুপাত যদি কম হয় তাহলে সেই অঞ্চলে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কিন্তু বেশি, অর্থাৎ যতটা পরিমাণ কার্যকর জমি রয়েছে তার থেকে জনসংখ্যার চাপ কিন্তু অনেক কম, ফলে সেখানে কিন্তু ব্যাপক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এই ব্যবস্থায় উন্নত যন্ত্রপাতি, রাসায়নিক সার ও কীটনাশক তথা উন্নত জলসেচ ব্যবস্থার দ্বারা চাষবাস করা হয়। তার জন্য এখানে মাথাপিছু উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় এবং রপ্তানিযোগ্য কৃষিতে সেটা পরিণত হয়। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ এই পদ্ধতিতে কিন্তু কৃষিকাজ করে থাকে। 2 নম্বর, প্রগাঢ় কৃষি পদ্ধতিতে মানব জমি অনুপাতের প্রভাব। যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মানব জমির অনুপাত বেশি, অর্থাৎ জনসংখ্যার তুলনায় কার্যকর জমির পরিমাণ কম, সেখানে কিন্তু প্রগাঢ় কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এখানে কি হয়, যেহেতু জনসংখ্যার চাপ বেশি কার্যকর জমির উপরে, সেহেতু এখানে অধিক অর্থ আর অধিক শ্রম দিয়ে কৃষিকাজ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পতিত জমি, চাষযোগ্য অনাবাদী জমি, অর্থাৎ যে সমস্ত জমিতে চাষ করা হচ্ছে না কিন্তু সেটাতে চাষ করা যাবে, এরকম জমি পুনরুদ্ধার করে বহু ফসলি চাষবাস কিন্তু করা হয়। কিন্তু তা সত্ত্বেও, অর্থাৎ জমির পরিমাণ বাড়া সত্ত্বেও এখানে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেলেও এখানে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় না, কারণ এখানে জনসংখ্যার চাপটা অত্যন্ত বেশি, মাথাপিছু উৎপাদন কিন্তু অনেক কম হয়, যার ফলে সেই সমস্ত অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে এই প্রগাঢ় কৃষি পদ্ধতিতে চাষবাস করা হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে মানুষের মধ্যে ছদ্ম বেকারত্বের সৃষ্টি ঘটে, যার ফলে অর্থনৈতিক অবনমন
ঘটে এবং রপ্তানিযোগ্য কৃষির পরিবর্তে আমদানিযোগ্য কৃষিতে সেটা কিন্তু রূপান্তরিত হয়ে যায়। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাংলাদেশ। এবার আসি জন্মহার কি। কোন দেশ বা অঞ্চলে প্রতি বছর প্রতি 1000 জন প্রজননে সক্ষম স্ত্রী ও পুরুষ পিছু যতজন জীবিত শিশুর জন্ম হয় তাকে বলা হচ্ছে জন্মহার। অর্থাৎ জন্মহার নির্ণয় সূত্র হলো 1 বছরে জীবিত শিশুর সংখ্যাকে সেই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দিয়ে, মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে 1000 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো সেই অঞ্চলের বা সেই দেশের জন্মহার। এর বৈশিষ্ট্য কি? যে জনসংখ্যা বৃদ্ধির সাথে এটা কিন্তু একটা সরল সম্পর্ক আছে। অর্থাৎ জন্মহার বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, জন্মহার কমলে জনসংখ্যা কমবে। জনসংখ্যার বৃদ্ধির হার নির্ণয়ের একটা বহুল প্রচলিত একক হচ্ছে এটা জন্মহার। 3 স্থান কাল বিশেষে কিন্তু এর তারতম্য ঘটে। 4 উন্নয়নশীল দেশের তুলনায় উন্নত দেশগুলিতে জন্মহার কিন্তু কম। যেমন উদাহরণ হিসাবে আমাদের ভারতের কথা বলা যেতে পারে। যেমন ভারতে জন্মহার 26 জন প্রতি 1000 জন জনসংখ্যা। এরপরে কোশ্চেন হচ্ছে মৃত্যু হার কি। যে কোন দেশে 1 বছরে প্রতি 1000 জন জনসংখ্যা পিছু যতজন লোক মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে মৃত্যু হার। মৃত্যু হার নির্ণয়ের সূত্র হলো 1 বছরে মোট মৃতের সংখ্যা তাকে ভাগ করতে হবে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে, ভাগ করে যে ফলটা পাওয়া যাবে তাকে 1000 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো সেই অঞ্চলে বা সেই দেশের মৃত্যু হার। এর বৈশিষ্ট্য কি? এটাও স্থান কাল বিশেষে কিন্তু পরিবর্তন হয়। এটি একটা গড় হিসাব মাত্র। আর মৃত্যু হারের সাথে জনসংখ্যা বৃদ্ধির কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ মৃত্যু হার যদি বেশি হয় তাহলে জনসংখ্যা কমবে, আর মৃত্যু হার কম হলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। যেরকম উদাহরণ হিসেবে ভারতের 8 জন মানুষের মৃত্যু হয় প্রতি 1000 জন জনসংখ্যাতে। এবার আসবো কাম্য জনসংখ্যা সম্পর্কে। যে কাম্য জনসংখ্যা কি তার বৈশিষ্ট্য আলোচনা করব। এটাকে আমি একটা ছবির মাধ্যমে আলোচনা করছি। একটা ছবি এঁকেছি, সেখানে এই রেখাটা অনুভূমিক যে রেখাটা রয়েছে সেই রেখাটা দ্বারা জনসংখ্যাকে দেখানো হয়েছে, উল্লম্ব রেখাটা যে রয়েছে সেটা হলো সেই রেখা দ্বারা সম্পদকে দেখানো হয়েছে। এটা হচ্ছে জনসংখ্যার গতি প্রকৃতি। অর্থাৎ জনসংখ্যা এখান থেকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার কমে যাচ্ছে। আর এই যে লাল দাগটা রয়েছে, এই লাল দাগটা হলো সম্পদের শেষ সীমা। অর্থাৎ এতটুকু পর্যন্ত সম্পদ যতটা রয়েছে ঠিক এই রেখা পর্যন্ত জনসংখ্যাকে বহন করতে পারবে বা তাদেরকে তাদের জীবনের অর্থনৈতিক বা জীবনশৈলীর যে গুণগত মান রয়েছে সেটাকে ধরে রাখতে পারবে। তো আমরা প্রথমে আসবো, এই ছবি দিয়ে আমি 3টে জিনিস বোঝাবো। একটা হলো কাম্য জনসংখ্যা, একটা হলো জনকীর্ণতা, আর হচ্ছে জনস্বল্পতা। তো প্রথমে আসি কাম্য জনসংখ্যাটা কি। যে যখন কোনো দেশে মোট জনসংখ্যা সেই দেশে মোট কার্যকর জমি তথা সম্পদ এর সাথে সুসামঞ্জস্য হয় তখন তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। এটা হলো সংজ্ঞাটা। এটা অর্থটা কি? যে একটা দেশ, সেই দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ এই দেশটাতে সব থেকে বেশি এতটা সম্পদ রয়েছে, অর্থাৎ এতদূর পর্যন্ত যদি জনসংখ্যাটা বৃদ্ধি পায় তাহলে সেই জনসংখ্যাটা কিন্তু ভরণ পোষণ করতে পারবে সেই সম্পদটা। ঠিক ততদূর পর্যন্ত জনসংখ্যাটা দেখো বৃদ্ধি পেতে পেতে এখানে গিয়েছে, অর্থাৎ সেই দেশের জনসংখ্যাটা এই রেখাটার নিচেই আছে। এত দূরের মধ্যে থাকার জন্য এই অঞ্চলে যে সম্পদটা রয়েছে এবং তার সাথে বসবাসকারী যে জনসংখ্যা রয়েছে তার একটা সামঞ্জস্য আছে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ
যতটা পরিমাণ সম্পদ রয়েছে তার সাথে সামঞ্জস্য বিধান করে যদি জনসংখ্যা থাকে, সেটাই হলো কাম্য জনসংখ্যা। এর প্রবক্তা অর্থাৎ এর সম্পর্কে ধারণা কে দিয়েছিল? এর সম্পর্কে ধারণা দিয়েছিল অধ্যাপক ক্যালন। এই তত্ত্বটা কিন্তু তুলে ধরেছিলেন। এর বৈশিষ্ট্য কি? কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য, এটা কিন্তু গতিশীল প্রকৃতির ও পরিবর্তনমূলক। 2, মানব জমি ও উৎপাদিত সম্পদের মধ্যে আদর্শ গুণগত সম্পর্ক এখানে বিরাজ করে। 3, জনসংখ্যার চাপ মোট কার্যকর জমি সাপেক্ষে আদর্শ হয়, অর্থাৎ মোট কার্যকর জমি যতটা, ঠিক জনসংখ্যার পরিমাণও ততটা, অর্থাৎ কার্যকর জমি যতটুকু মানুষ ভরণ পোষণ করতে পারবে ঠিক ততটাই এখানে জনসংখ্যা রয়েছে। আর্থিক অবস্থা আর জীবনযাত্রার মান কিন্তু এখানে সর্বাধিক হয়। সম্পদের হ্রাস বৃদ্ধির প্রধান নিয়ন্ত্রক হচ্ছে কাম্য জনসংখ্যা। প্রান্তিক উৎপাদনের সর্বদা শূন্য হবে। কাম্য জনসংখ্যা হলো সেই পরিমাণ জনসংখ্যা যার বৃদ্ধিতে যদি বেশি হয় জনসংখ্যাটা, সেই কাম্য জনসংখ্যা যদি বেশি হয় তার বৃদ্ধিতে সেই অঞ্চলে জনাধিক্য দেখা যাবে। আবার সেটা যদি কমে যায় তাহলে সেই অঞ্চলে কিন্তু জনস্বল্পতার সৃষ্টি হবে। আর কোনো দেশের কাম্য জনসংখ্যা সেই দেশের প্রাকৃতিক, মানসিক আর সাংস্কৃতিক উৎপাদনের উপর কিন্তু নির্ভরশীল। অর্থাৎ কাম্য জনসংখ্যার নির্ণয় সূত্রটা কি? যে মোট জনসংখ্যা, তাদের কর্মপ্রচেষ্টা এবং তাদের সংস্কৃতি, এই তিনটের যোগফল বা এই তিনটের সমষ্টিকে মোট কার্যকর জমির আয়তন এবং জমির বহন ক্ষমতা, এই দুটোর গুণফল দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হলো কাম্য জনসংখ্যা। এর নিদর্শন কোথায় কোথায় দেখা যায় এই কাম্য জনসংখ্যা? জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে এরূপ জনসংখ্যা দেখা যায়। এর গুরুত্বটা কি? এখানে বেকারত্ব একদমই থাকে না বললেই চলে, সম্পদের পুনর্ব্যবহার সম্ভব হয় এক্ষেত্রে, আর মাথাপিছু আয় সর্বাধিক হয়। এই গেল আমার কাম্য জনসংখ্যা সম্পর্কে। এবার আসি তার পরের কোশ্চেন, জনাকীর্ণতা কি বা জনাধিক্য কি, এর বৈশিষ্ট্য লিখো। তাহলে এই সংজ্ঞাটা কি হবে? যে কোনো দেশে সম্পদের তুলনায় বা মোট কার্যকর জমি উৎপাদিত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা যদি বেশি হয় তবে তাকে জনাধিক্য বা জনকীর্ণতা বা অতি জনাকীর্ণতা বা উদ্বৃত্ত জনসংখ্যা বলা হয়ে থাকে। যেরকম এই ছবিতে দেখাই যে এতটুকু কার্যকর জমি বা সম্পদ উৎপাদনে সক্ষম জমি বা সম্পদ রয়েছে, জনসংখ্যাটা বৃদ্ধি পেতে পেতে যদি দেখা যায় উপরের দিকে চলে যাচ্ছে রেখাটা, অর্থাৎ এখানে জনসংখ্যা মোট কার্যকর জমি বা মোট সম্পদের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। এটাই, এই যে সম্পর্কটা সম্পদের সাথে জনসংখ্যার যে সম্পর্কটা, সেটাই হলো জনকীর্ণতা বা জনাধিক্য। এবার আসি বৈশিষ্ট্যতে। এর প্রথম বৈশিষ্ট্য যে মানুষ জমি অনুপাত। এর প্রথম বৈশিষ্ট্য। এবার আসি বৈশিষ্ট্যতে। এর প্রথম বৈশিষ্ট্য, এক্ষেত্রে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হবে। এখানে ছদ্ম বেকারত্বের সৃষ্টি হবে, কেননা কি জনসংখ্যা বেশি, এখানে কার্যকর জমির তুলনায় বা সম্পদের তুলনায় জনসংখ্যাটা বেশি, তার জন্য ছদ্ম বেকারত্বের সৃষ্টি হবে। তারপরে 3 নাম্বার, কার্যকর জমির উপর চাপ বাড়লে অবক্ষয়ের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ এর ফলে কার্যকর জমির উপর যেহেতু চাপ বৃদ্ধি পাচ্ছে, কার্যকর জমির কিন্তু উৎপাদন ক্ষমতা বা গুণগত মান হ্রাস পেয়ে যাবে, জীবনযাত্রার মান অনুন্নত হবে। তারপরে নাম্বার, শিক্ষার সুযোগ কমে যায়, ফলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ উভয়ই খারাপ হয়ে যায় বা দূষিত হয়ে যায়। মাথাপিছু উৎপাদন হ্রাস পায় আর উৎপাদন বিধি ক্রমশ হ্রাস পায়। এক্ষেত্রে উৎপাদন বিধিটা ক্রমশ হ্রাস পাবে। তো কোন কোন দেশে এরকম জনাধিক্য দেখা যায়? যেমন উদাহরণ হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন প্রভৃতি যে তৃতীয় বিশ্বের দেশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এগুলো
এরকম জনাধিক্য দেখা যায়। এবার আসি তারপরে কোশ্চেন, যে জনস্বল্পতা কি, এর বৈশিষ্ট্য লিখো, অথবা কোশ্চেনটা আলাদাভাবে থাকতে পারে, জনবিরলতা কি বা জন অপ্রতুলতা কি বা অপ্রতুল জনসংখ্যা কি, এর বৈশিষ্ট্য লিখো। অপ্রতুল বা জনস্বল্পতাটা কি রকম? যে কোনো দেশে সম্পদ বা মোট কার্যকর জমি ও উৎপাদিত সম্পদের তুলনায় যদি জনসংখ্যাটা কম থাকে, অর্থাৎ জনসংখ্যা সেই রকম থাকবে যেখানে কার্যকর জমিটা তার তুলনায় অনেক বেশি, সেই রকম পরিস্থিতিটাকে বলা হচ্ছে জনস্বল্পতা। অর্থাৎ সংজ্ঞাটা যদি একটু ভালো করে বলা যায় কি হবে, কোনো দেশে সম্পদ বা মোট কার্যকর জমি ও উৎপাদিত সম্পদের তুলনায় জনসংখ্যা যদি কম হয় কিংবা জনসংখ্যার অভাবে সম্পদ উৎপাদন ব্যাহত হয়, তখন তাকে জনস্বল্পতা বলা হয়। তো এই ছবিটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে এর আগেও বললাম এটা আমাদের সর্বোচ্চ সম্পদের সীমা, এতদূর পর্যন্ত জনসংখ্যা ও বহন করতে পারবে যে জনসংখ্যা বৃদ্ধি পায়। এবার দেখো এই জায়গাগুলোতে যদি জনসংখ্যাটা বিরাজ করতো, এরকম একটা জায়গাতে যদি বিরাজ করতো জনসংখ্যাটা, তাহলে কিরকম হতো? জনসংখ্যার ঢালটা ঠিক এরকম যদি হতো, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এরকম জায়গাতে আছে, তাহলে দেখো সম্পদ প্রচুর কিন্তু জনসংখ্যা কম, তো সেক্ষেত্রে সম্পদ উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে, এটাই হচ্ছে জনস্বল্পতা, অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যা কম। এর বৈশিষ্ট্য কি? যে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হবে, সম্পদ উৎপাদন ব্যাহত হবে, অর্থনীতি ও জীবনযাত্রার মান অনুন্নত হয়, মাথাপিছু আয় কম হয়, জনসংখ্যার বন্টন অসম হয়, কৃষি ও শিল্পের বিকাশ ঘটে না, দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়, প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটে না, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এই সমস্ত অঞ্চলে কিন্তু জনস্বল্পতা দেখা যায়। সেখানে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে কিন্তু উৎপাদন করার জন্য যথেষ্ট মানুষ বা তাকে ব্যবহার করার জন্য যথেষ্ট জনসংখ্যা সেখানে কিন্তু নেই। তো এখানে ছবিতে আমি আরেকবার বলে দিই, যেখানে তিনটা জিনিস আমি একবারেই দেখালাম। এই যে সম্পদ রেখা সর্বোচ্চ সীমা, তো অদূর পর্যন্ত জনসংখ্যাটা যখন গেছে এই জায়গাটা পর্যন্ত, সেটা এই রেখাটা এই জায়গায় যখন জনসংখ্যাটা অবস্থান করছে সেটা হলো কাম্য জনসংখ্যা। যখন সেটা বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে যখন এই সম্পদ রেখাটা সর্বোচ্চ রেখাটা থেকে সীমাটা থেকে পেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে জনকীর্ণতা বা অধিক জনসংখ্যা। আর যখন এই সম্পদের তুলনায় সম্পদ রেখাটার থেকে অনেক কম জনসংখ্যা রয়েছে, তখন তাকে বলা হচ্ছে জনস্বল্পতা। তাহলে আজ আমি এই কটি প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি পরের যেটুকু রয়েছে জনসংখ্যার পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। তোমরা কিরকম বুঝতে পারলে এবং আমি কিরকম বোঝাতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।